ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক 8টি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধার বা ফেরতে কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদেশে গড়ে ওঠা সম্পদের তথ্য জানতে চিঠিও দেওয়া শুরু করেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, তাদের স্ত্রী, সন্তান, ব্যাংকার, আমলা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী গ্রুপের নাম আছে তথ্য চাওয়ার তালিকায়। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2018 সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে $4,965 কোটি পাচার হয়। বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় 4.25 লাখ কোটি টাকা। 2018 থেকে চলতি বছর পর্যন্ত কত টাকা পাচার হয়েছে তা বাংলাদেশ সরকারের অসহযোগিতার কারণে জানতে পারেনি মুদ্রা পাচার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো। বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে বিভিন্ন পর্যায়ে প্রভাবশালীরা দেশে নজিরবিহীন দুর্নীতি, প্রতারণা এবং লুটপাট চালিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ছাড়াও মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ ট্যাক্স হ্যাভেন খ্যাত কয়েকটি দ্বীপরাষ্ট্রই এসব পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় পাচার হওয়া টাকা ফেরানোর উদ্যোগ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন। যাচ্ছি মূল আলোচনায়। জনাব ফারুক মঈনুদ্দিন, স্বাধীনতার 53 বছরে এই প্রথম পাচারকৃত টাকা ফেরাতে সর্বাত্মক উদ্যোগ দেখছি, কতখানি সম্ভব হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে সম্ভবের বিষয়টা যদি আমরা বলি, বিষয়টা কিন্তু অসম্ভব নয়, কঠিন এবং সময় সাপেক্ষ বটে, তবে একেবারে যে অসম্ভব তা বলছি না। এখানে কিছু বিষয় আছে। সেটি হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা আশাবাদী হতে পারি সেটা হচ্ছে এই সরকারের সদিচ্ছা আছে, যেটা আমরা সবসময় আগে বলতাম এই বিষয়ে সদিচ্ছার অভাব ছিল। এখন সদিচ্ছার কোনো অভাব নাই। সদিচ্ছা যদি থাকে তাহলে অনেকগুলো উপায় বের হতে পারে। এখন সেই ব্যাপারে আমরা যদি ভেরি রিসেন্ট ডেভেলপমেন্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে যখন এস আলম গ্রুপের বিভিন্ন পাচার নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ ছাপা হচ্ছিল, তখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশের সাথে আমরা পত্রিকায় পড়েছি যে তারা যোগাযোগ করছে। তার মানে কি আমাদের কাউন্টার পার্ট যে কান্ট্রি আছে তাদের মধ্যে এক ধরনের আগ্রহ আছে যে এই বিষয়গুলো দিয়ে দেখার। সরকারের এখন যেটা উচিত হবে সেটা হচ্ছে সেই সব দেশের সাথে দ্বিপাক্ষিক ভিত্তিতে তাদের সাথে যোগাযোগ করা এবং আইনি কাঠামোর মধ্যে কিভাবে প্রমাণ করা যায়, বিষয়টা প্রমাণ সাপেক্ষ, কারণ এটা যখন হবে তখন আইন কানুন সবই দেখা হবে। সুতরাং এই বিষয়গুলোর ব্যাপারে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাতে নামা যায়, যদি নামা যায় তাহলে এটা মোটেই অসম্ভব নয়, সময় সাপেক্ষ এবং দীর্ঘ সময় লাগতে পারে এবং তার সাথে আইন কানুনের অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলোকে যদি অ্যাড্রেস করা যায় আমার মনে হয় এটা একেবারে অসম্ভব নয়। প্রথম কথা, যেহেতু সদিচ্ছা আছে, সদিচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। এটা সেই জন্য আমি বলছি অসম্ভব নয়, সময় লাগবে। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, অনেকেই বলেন বাংলাদেশ থেকে টাকা পাচার করা সহজ, ফিরিয়ে আনা কঠিন। সত্যি কি তাই? আপনার বিশ্লেষণ শুনতে চাই। বাংলাদেশে আসলে বিশেষ করে কালো টাকার যে, এবং সেটি আমাদের অর্থনীতি সমিতির আমাদের বারাকাত স্যার উনি একটা হিসাব করেছেন যে 2018-19 পর্যন্ত 72-73 থেকে প্রায় 82,000 কোটি টাকা কিন্তু পাচার হয়েছে এবং সেটি চলমান আছে। এবং গত নভেম্বরে ওয়াশিংটন ভিত্তিক যে একটি সংস্থা, যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওনারা হিসাব করেছেন যে প্রতি বছর প্রায় 64,000 কোটি টাকা কিন্তু বিদেশে পাচার হয়। এবং কোন কোন দেশে পাচার হয় সেটা আমার আগের আলোচনায় আপনি বুঝতে পারবেন। এবং এটি সহজ কারণ হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতি বলি বা প্রতারণা বলি কিংবা যে কোনো ভাবেই হোক টাকা মানে কালো অপরিশোধিত আয়টা এখানে যথেষ্ট রকম বেশি। এবং এছাড়া আমাদের যে বৈদেশিক যে বাণিজ্য, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট, এই জায়গায় কিন্তু বড় ধরনের ঘাপলা আছে এবং সেখানে আপনি কিছুদিন আগেও দেখেছেন যে তথ্যের একটা ঘাটতি এবং আমরা আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসের মাধ্যমেও কিন্তু টাকা পাচার হয়ে থাকে। এই কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি। উদ্যোগ যে একেবারে নিয়েছে কিন্তু সেটার সফলতা বা সেটির কোনো সফল ফল আমরা পাইনি। এবারকার সরকার খুবই আন্তরিক এবং ওইসব দেশের সঙ্গে
বিভিন্ন দেশের সঙ্গে, তাদের রাষ্ট্রদূতের সঙ্গে, এবং তারা চিঠিপত্র দিয়েছে এবং যোগাযোগ করার চেষ্টা করছে এটা যেন অব্যাহত থাকে। আপনি জানেন যে 2 সপ্তাহ আগে গভর্নর বলেছে এটা কঠিন তবে অসম্ভব না। জি, ধন্যবাদ আপনাকে জনাব ফয়েজ আহমেদ। টাকা পাচার হয়ে মূলত এমন দেশগুলোতেই যাচ্ছে যেসব দেশ অন্য দেশ থেকে অর্থ প্রবাহকে উৎসাহিত করে। এমন বাস্তবতায় সেসব দেশ থেকে টাকা ফেরত আনার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন? এইটা আসলে বিষয়টা খুব নতুন নয়, এর আগে অনেক দিন ধরেই এর টাকা পাচার হয়ে আসছে এবং বিভিন্ন ভাবে হয়ে থাকে। তো যেসব দেশে যারা সহজে টাকা গ্রহণ করে আদান প্রদান করতে অভ্যস্ত, সেই সব দেশেই বেশি যায়, আপনি যেটা বললেন। তো সুতরাং সেই সব দেশ কিন্তু নির্ভর করে বিদেশি এইসব আদান প্রদানের উপর, এখান থেকে তাদের যথেষ্ট রেভিনিউ আর্ন হয়। সুতরাং তারা সেগুলো সহজে বন্ধ করে দিবে এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু যদি বিভিন্ন রকমের প্রমাণ ইত্যাদি সহজ প্রমাণ করা যায় যে বেআইনিভাবে এই অর্থ পাচার করা হয়েছে, তাহলে সেটা আইনের আওতায় আনা সম্ভব। এবং বিভিন্ন সময় যে সেটা চেষ্টা করা হয় নাই তা কিন্তু নয়, এইবারে আমরা উদ্যোগটা বেশি দেখছি। কিন্তু এর আগেও বিভিন্ন সময় বিদেশে পাচার হওয়া অর্থ আনার চেষ্টা করা হয়েছে, কিছু অর্থ আনা গেছে। কিন্তু একবার বড় রকমের, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হয়ে গেল বিশাল অঙ্কের, কয়েকটি দেশের মাফিয়া চক্র বা এই ধরনের বেআইনি চক্র তারা এই অর্থ চুরি করলো এবং সেটা আনার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু খুব একটা সুফল মেলে নাই। তো এই ধরনের ঘটনা ঘটে। তারপরে সুইস ব্যাংকের কথা আমরা জানি, সিঙ্গাপুরের মাধ্যমে টাকা চলে যায়, সেগুলো সহজে ফেরত আসে না। কিন্তু এর আগে কিছু অন্তত দৃষ্টান্ত আছে যে সিঙ্গাপুর থেকে কিছু টাকা ফেরত আনা সম্ভব হয়েছিল বলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেখেছি। আর তাছাড়া যেটা বলা হলো একটু আগে, যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে যে টাকা নিয়ে যাওয়া হয়, সেগুলোর বিরুদ্ধে কিন্তু অনেক আগে থেকেই সরকারি ব্যবস্থা আছে। আমাদের কাস্টমস বিভিন্নভাবে এটা চেষ্টা করে এবং বিভিন্ন সময় তারা কিছু অর্থ যে ফেরত আনতে পারে না তা নয়, মানে ওই যারা এটা করে, ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে, তাদেরকে বিভিন্নভাবে পেনালাইজ করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা সম্ভব হয়েছে বিভিন্ন সময়। সুতরাং ঠিক এক মাপকাঠি দিয়ে এটা বিচার করা ঠিক নয়। কিন্তু এই কথাটি সত্যি যে টাকা পাচার করা সহজ, কারণ আমাদের এখানে বিভিন্নভাবে, যে আমরা হুন্ডি বলি, এটাও এক ধরনের টাকা পাচার। তারপরে আমরা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এরকম করে, বা হাতে করে টাকা নিয়ে চলে যাওয়া, সবকিছুই আমাদের দেশ থেকে হচ্ছে। সুতরাং টাকা নিয়ে যাওয়া সহজ, কিন্তু টাকা ফেরত আনা অত সহজ নয়। কিন্তু আবার যেমন আমরা জানি যে কিছু, যখন লোকজনকে ওই কালো টাকা সাদা করবার সুযোগ দেওয়া হয়, তখন যে টাকাটা পাচার করে নিয়ে গেছে সেটাই আবার রেমিটেন্স করে নিয়ে আসে। রেমিটেন্স সুযোগ দেওয়া হয়, রেমিটেন্স যারা পাঠায় তাদেরকে নানান রকমের প্রণোদনা দেওয়া হয়, তখন বেশ রেমিটেন্স চলে আসে, সেটা কিন্তু টাকা ফেরত আসে একটা। তারপরেও আমি মনে করি আপনার সাথে আমি একদম একমত যে টাকা বের হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। আমরা জানি বাংলাদেশে কিন্তু টাকা পাচারকে কেন্দ্র করে একটি বিশাল বড় শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, কারণ অনেক প্রভাবশালীরাও এর সাথে জড়িত ছিল বিগত দিনে, আপনারা জানেন। তো সেটাকেও ভাঙা কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। একদম। কিন্তু যেটা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, যে এই যে আমরা যে বলছি টাকা ফিরিয়ে আনার জন্য, এখানে একটি এই ব্যাপারে ইঙ্গিত এসছে, যেটা হলো যে আসলে দ্বিপাক্ষিক যোগাযোগগুলো খুব জরুরি হবে। আমাদের কূটনীতিক যে ইয়েগুলো আছে, মিশনগুলো আছে, তারা বা ওদের যে মিশন, অন্যান্য দেশের যে মিশনগুলো এখানে আছে, তাদের মাধ্যমে এবং সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে, সফর বিনিময়ের মাধ্যমে, যেভাবে হোক তাদের সাথে, যেসব দেশে টাকা পাচার হয়ে গেছে তাদের সাথে প্রাথমিক আলোচনা শুরু করা উচিত এবং সেই আলোচনাটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বন্ধুত্বের ভিত্তিতে। এটার বাইরে আরেকটি আছে, আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক, তাদের যে কাউন্টার পার্ট ব্যাংকস আছে অন্যান্য দেশে, সেই সবগুলো তাদের সাথে যোগাযোগ স্থাপন করা উচিত। এছাড়াও একটি আছে, এখন মানি লন্ডারিং এর এগেনস্টে আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তাদের সাহায্য নিতে হবে এখানে। ধন্যবাদ আপনাকে জনাব ফারুক মঈনুদ্দিন। কেউ বলছেন বাংলাদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মতো বৈধ মাধ্যমেও অবৈধভাবে অর্থ পাচারের ঘটনা ঘটছে, এটা সম্ভব হলো কিভাবে? না, এটা তো সবাই আমরা জানি, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি পাচার হয়। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মানে কি, আমরা যদি ট্রেড বেসড মানি লন্ডারিং বলি, ট্রেডটা ঘটে, ট্রেড মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা ঘটে কিন্তু ব্যাংকের মাধ্যমে। সুতরাং সবচেয়ে বেশি অর্থ পাচার হয় আমাদের দেশে ট্রেড বেসড এর ভিতর, মানে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে। এবং সেটি কখনোই এরকম পাচার হয় না যে কেউ সুটকেস ভর্তি ডলার নিয়ে বাইরে চলে যাবে, এটা সবসময়। এবং সেই ক্ষেত্রে আপনি
যেটা বলছে সেটা সম্পূর্ণ সত্যি, যে ব্যাংকিং চ্যানেলে ঘটনাগুলো ঘটছে এবং সেগুলোকে এই কাস্টমস অথরিটির কথা যেটা একটু আগে বলা হলো, সে তারা ফেরত আনেনি, তারা তাদেরকে হয়তো ঠিকই আছে, কিন্তু এখানে কিছু কিছু বিষয় আছে। আমি যেটা প্রথমে সবসময় সদিচ্ছার কথা বলছিলাম, আপনার আমরা সবারই মনে আছে আমাদের তৎকালীন ইমিডিয়েট পাস্ট অর্থমন্ত্রী আওয়ামী লীগ সরকারের, তিনি পার্লামেন্টে বলেছিলেন যে আপনাদের কারো কাছে যদি অর্থ পাচার কারা কারা করেন তাদের যদি কারো তালিকা থাকে আমাদেরকে তালিকাটা দিন। এটা হাস্যকর, জাতির সাথে মস্করা ছিল, কারণ সরকার জানে না কারা অর্থ পাচার করে, কারা বেগমপাড়া করেছে, কারা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, এগুলা সবাই জানা যায়। সিঙ্গাপুরে কি হয়েছে সবাই জানে। নিউজ পেপারে আসার পরে এটাকে আদালতের আদেশে এটাকে বন্ধ করা হলো। তার মানে ব্যাপারগুলো হচ্ছিল যে সবগুলোই আপনার, যদি আমরা ওইটাকে বলি যে সরকারি কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এগুলো ঘটনাগুলো ঘটেছে, তাহলে এটা সহজে বোঝা যায় এটার পেছনে আপনি যে অনেক বলছিলেন যে এটা অনেক বড় চক্র আছে, চক্র তো রাষ্ট্রই তো তাদেরকে সহায়তা করেছে। এইখানে একটা বিষয় আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলি, দ্বিপাক্ষিক দুই রাষ্ট্রের মধ্যকার আলাপ আলোচনার কথা বলি, কিন্তু এটা প্রয়োজন আসলে হয় না। আমাদের দেশে বর্তমান যে 2012 সালের মানি লন্ডারিং অ্যান্টি মানি লন্ডারিং আইনটা আছে, সেখানে কিন্তু স্পষ্টই বলা আছে যদি কোনো অর্থ পাচারকারীকে শনাক্ত করা যায়, তার বিদেশি সম্পদ প্রয়োগ করার জন্য আমাদের আদালত দিতে পারে, আদেশ দিতে পারে। যদি বিদেশি সম্পদ শনাক্ত করা না যায়, তাহলে দেশে তার যে কোনো সম্পদ থাকুক না কেন সেগুলো কিন্তু প্রয়োগ করা যাবে। সুতরাং আমি যে শুধু বিদেশি সম্পদের উপরে ফেরত আনার কথা ভাববো তা নয়, আমাদের তাদের শনাক্ত করা গেলে তাদের দেশীয় সম্পদও কিন্তু আদালত প্রয়োগ করতে পারে। সুতরাং এইটি কিন্তু একটা বড় অস্ত্র আমাদের সরকারের হাতে আছে। সুতরাং ব্যাপারগুলো কাজে লাগাতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক ঠিক নয় যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে এগমন্ট গ্রুপ। এগমন্ট গ্রুপ হচ্ছে যে বিশ্বের সবগুলো দেশে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা কাজ করে, এটা কোনো সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে একসময় ছিল, এখন নাই। এই এগমন্ট গ্রুপের সদস্য হিসেবে বাংলাদেশ কিন্তু অন্যান্য এগমন্ট গ্রুপের যারা আছে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার বাংলাদেশ সংরক্ষণ করে। আমরা সেগুলো কখনো ব্যবহার করিনি, এখন ব্যবহার করার সময় এসছে। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। দেশের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের সংবাদ হয়েছে গণমাধ্যমে, কিন্তু বিগত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অনুসন্ধান বন্ধ করে দিয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন অর্থ পাচার ঘটে তখন তা বন্ধ করা কিভাবে সম্ভব? এখন বন্ধ করার যেটা আইন আছে সেটা যদি আসলে সদিচ্ছা না থাকলে তো আসলে কিভাবে এটা সম্ভব হবে? যেটা বলা হচ্ছে যে এটা বড় ধরনের সিন্ডিকেট। এবং দেখুন 2023 সালে বাংলাদেশের কাস্টমসের এক হিসাব অনুযায়ী যে মাত্র 33টা আরএমজি ইন্ডাস্ট্রি এবং বাইং হাউস তারা 821 কোটি টাকা তারা হিসাব পেয়েছে যে তারা মানে মানি লন্ডারিং করেছে। কিন্তু আমরা তো শুনি নাই যে এদের মানে বিরুদ্ধে কোনো কিছু করা হয়েছে। সুতরাং এটা যখনই ধরা হয় তখন কিছুদিন পরে কিন্তু এটা কোথায় যেন হারিয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো আগেও হয়েছে, মানি লন্ডারিং আগে হয়েছে, সেই ব্যাপারে কিন্তু অনেক সরকার জানে, কর্তৃপক্ষ জানে, কিন্তু সেই ভূমিকাটা নেয়নি, আইনগত কোনো পদক্ষেপ তারা নেয়নি। এবং বর্তমান আমরা আশাবাদী, কিন্তু যেটা বলা হচ্ছে যে আসলে একবার যদি হাত থেকে টাকাটা চলে যায়, দেশ থেকে চলে যায়, সেটা পিছনে কিন্তু মানে খুবই মানে সময় সাপেক্ষ ব্যাপার ও কঠিন ব্যাপার। এবং আমি আরেকটা কথা এখানে বলবো যে এখন থেকে আমাদের অর্থ পাচারটা যাতে না হয়, এই দেশেই থেকে যেন টাকাটা না যায়, এইদিকে আমার মনে হয় যে আরো কঠোর হওয়া উচিত। এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যটা আমাদের দেশে বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই আমরা কিন্তু অনির্ভরশীল বলতে গেলে। সে জায়গায় কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা বলো যে ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। তো সেই জায়গাগুলোতে আমাদের তো আসলে অ্যাড্রেস করার একটা সুযোগ আছে দেশ থেকেই। সুতরাং এটা কিন্তু যোগ সাজসে আমি মনে করি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে ব্যাংকগুলো তাদেরও কিন্তু একটা এখানে ভূমিকা আছে টাকা পাচার হওয়ার। সুতরাং সবগুলো এখন আইডেন্টিফাইড হয়ে গেছে। এখন আমি মনে করি যে এটা সঠিক পদক্ষেপ নিলে, এবং যেটা বলা হচ্ছে যে যেসব দেশ থেকে এটা আসলে কেনা চায়, আমরাও চাই যে অন্য দেশ থেকে ক্যাপিটাল আসুক। ওইসব দেশে যখন চলে যায় তখন কিন্তু ওই দেশের আইনি কাঠামোর মধ্যে সেই ক্যাপিটালটা কিন্তু কাজ করে। সুতরাং তারা কিন্তু যে এটাতে খুব একটা আগ্রহ নিয়ে এগিয়ে আসবে সেটা ভাবারও কোনো কিন্তু কারণ নেই। কারণ হচ্ছে ক্যাপিটাল সবাই চায়, আমরাও চাই, তারাও চায়। তাদের দেশে যখন চলে যায়, একটা যখন তারা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে যারা আছে তারা যখন দেখে যে বাংলাদেশ থেকে টাকা পাওয়াটা খুব ইজি বা বিক্রি করা খুব ইজি, তখন তারা সেটাকে উৎসাহ দেয়। সেই সব ক্ষেত্রে
আমাদেরকে শুরুতে আমার মনে হয় যে এটা স্ট্রিক্ট হওয়া উচিত। ধন্যবাদ যেন ফয়েজ আহমেদ। পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে কিভাবে কাজে লাগানো যেতে পারে আমরা শুনবো। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টক, সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি পাচার হওয়া টাকা ফেরানোর উদ্যোগ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব ফয়েজ আহমেদ, পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। জি, এটা তো আসল কথা হলো যে এই জিনিসটা তো রোজ রোজ ঘটে না, আর প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে টাকা ফেরত আনে না, এরকম ঘটনা খুব বিরল। আমাদের এখানে বরং বেশি ঘটছে বলে আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমাদের অনেক টাকা বিদেশে নিয়ে চলে গেছে, সুতরাং আমাদেরকে সবকিছুই প্রায় হাতিয়ে হাতিয়ে বের করতে হবে যে কি কি করতে হবে, যে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে পথগুলো। পথ একেবারে যে একেবারে নির্দিষ্ট পথ আছে তা কিন্তু নয়। কতগুলো আমরা ধারণা করতে পারি যে এই যেটা আপনি বললেন যে দ্বিপাক্ষিক একটা যোগাযোগ করতে হবে সেই সব দেশের সাথে। আগে আমাদের তাদের সাথে সম্পর্কটাকে একটা সঠিক জায়গায় আছে কিনা সেটা দেখতে হবে। যদি এক দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো না থাকে, তার কাছে আমি যে হঠাৎ করে যে বললাম যে তোমার দেশে আমার এই লোকটা টাকা নিয়ে গেছে, নিয়ে আসছে, তুমি আমাদের এই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করো, তখন তো তারা শুনবে না। সুতরাং সেই সম্পর্কটাকে সঠিক জায়গায় আছে কিনা সেটা দেখতে হবে, এবং তারপরে তাদেরকে বলে বুঝিয়ে আমাদের, তারা যে আমাদের বন্ধু, সেই বন্ধুত্বের খাতিরে তারা আমাদেরকে এই ব্যাপারে কি সাহায্য করতে পারে তাদের কাছ থেকেই আমরা সেই কথাগুলো শুনে নিব। তারপরে আস্তে আস্তে হয়তো এটা করা যাবে। একেবারে যে কখনো ঘটেনি তা কিন্তু নয়, অতীতে কিন্তু কিছু টাকা এসছে আপনার, এবং কেউ একজন এর আগে বলছিলেন, আপনি বোধহয় বলছিলেন যে সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, যে তারাও আসলে এ ব্যাপারে উৎসাহী যে এই ব্যাপারগুলো নিয়মতান্ত্রিক ভাবে কাজ করার জন্য। জি, সুতরাং সেই সুযোগ আছে, করতে হবে। বিগত দিনে তো তাদের সাথে সেই জন্য সেই আমাদের প্রথম কথা আমাদের কি প্রমাণ করতে হবে যে এগুলো অনিয়মিতভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং এগুলো বেআইনি অর্থ, মানে বেআইনি ভাবে অর্জিত অর্থ এবং বেআইনি ভাবে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো প্রমাণ করবার জন্য আমাদের অভ্যন্তরীণ কিছু কাজ আছে, সেগুলো খুব জরুরি ভিত্তিতে করতে হবে। তারপরে আমাদের যে বললাম যে ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করা, এবং যে প্রতিষ্ঠানের কথা বললেন আমাদের বন্ধু ফারুক মঈনুদ্দিন সাহেব, যে এখন আর ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরাসরি নেই, এখন আলাদা একটা গ্রুপিং তৈরি হয়েছে আন্তর্জাতিকভাবে মানি লন্ডারিং ঠেকানোর জন্য। বহুপাক্ষিক যে ব্যবস্থা আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। সেইটাকে আমরা আগে তো বিশেষ কাজে লাগাইনি, তবে যখন আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেল তখন কিন্তু এই ব্যাপারে আমরা যোগাযোগ করেছি, কিছু চেষ্টা হয়েছে, আইন কানুন আদালতে যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও খুব ভালো ফল পাইনি। কিন্তু তার মানে এই না যে আমরা ছেড়ে দিব। এটা যে সময় সাপেক্ষ, যেটা প্রথমে আমাদের মঈনুদ্দিন সাহেব বলছিলেন যে এই কাজ 1 নম্বর হলো কঠিন, 2 নম্বর হলো এটা সময় সাপেক্ষ। তো সেইটা মনে রেখে আমাদেরকে ধৈর্যের সাথে কাজগুলো করতে হবে, এবং কোনো নির্দিষ্ট পথ নেই, আমাদেরকে পথ খুঁজে খুঁজে এগোতে হবে। তো সেখানে যেমন আন্তর্জাতিক সংস্থা আছে বা গোষ্ঠী আছে, প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমেও যাব। আমাদের বিভিন্ন দেশের সাথে, আমাদের যাদের সাথে ভালো বন্ধুত্ব আছে, দ্বিপাক্ষিক ভাবে এবং বহুপাক্ষিক ভাবে বিভিন্ন ভাবে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করব, এবং এইসবের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারবো। কিছু কিছু সাফল্য নিশ্চয়ই আমরা পাবো যদি আমরা যথেষ্ট এর সাথে চেষ্টা করি। জি, জনাব ফারুক মঈনুদ্দিন, পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগের পাশাপাশি টাকা যাতে আর পাচার না করা হয় তা নিশ্চিত করা দরকার। সেই পদক্ষেপ কতটুকু দেখছেন আপনি? দেখেন, টাকা পাচার হওয়ার বিষয়টা কিন্তু এখানে অনেকগুলা সংস্থা জড়িত। আমি প্রথমেই বলেছি, এটা সবচেয়ে বড় স্টেক হচ্ছে ব্যাংক, যেহেতু ট্রেডের মাধ্যমে যায়, ব্যাংক একটা বড় একটা এখানে পার্টি। কিন্তু এট দ্য সেম টাইম এখানে হয়তো ব্যাংকের একার পক্ষে কিন্তু সবকিছু করা সম্ভব নয়। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে। যখন আন্তর্জাতিক বাণিজ্যের কথা আমরা বলি, যার মাধ্যমে টাকা সবচেয়ে বেশি পাচার হওয়া সম্ভব, এবং সেটি এককালে আমাদের এনবিআর এর সাবেক চেয়ারম্যানের আগের জন তো ওপেনলি বলেছিলেন, পাবলিক মিটিং এ বলেছিলেন যে এটা 60% যায় ট্রেড বেসড মানি লন্ডারিং। সুতরাং এখানে ব্যাংকের একটা ভূমিকা আছে।
একই সাথে ভূমিকা আছে শুধু ব্যাংকের নয়, তাদের স্টেক হোল্ডার যারা আছে, যারা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত, তাদের কাস্টমস আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, আমাদের মানে বিডিআর কিংবা কোস্ট গার্ড যাই বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এমনকি বিএফআই তো আছেই, তাদের সবাই নিয়ন্ত্রক, এবং তার সাথে পুলিশ এর মধ্যে একটা স্টেক হোল্ডার। সুতরাং এদের সবার সমন্বিত প্রচেষ্টা লাগবে। এক। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে যেটা ঠেকানো যায় সেটা হচ্ছে ব্যাংকের উপর একটা বড় দায়িত্ব আছে। এখন কথা হচ্ছে, মনে করেন একজন একটা প্রাইস কোট করলো ইম্পোর্ট করার জন্য, এবং ব্যাংকের দায়িত্ব হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এটা আইনও আছে যে নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে $5 লক্ষ উপরে যদি হয়, অথবা আমি ঠিক এই মুহূর্তে মনে নেই, বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে যদি ইম্পোর্ট ম্যাটেরিয়ালের দাম হয়, তাহলে সেটিকে বাজার যাচাই করতে হবে, আন্তর্জাতিক বাজারে এটার দাম কত, সেটি যদি ঠিক করা যায় তাহলে এই আন্ডার ওভার ইনভয়েসিং কিংবা ওভার ইনভয়েসিং এর ব্যাপারগুলো কিন্তু মেটানো যায়। এবং এটা আইন আছে, ব্যাংকগুলোকে এ ব্যাপারে সচেতন হতে হবে। এবং আমি জানি, আমি নিশ্চিত কিছু কিছু ব্যাংক এগুলো খুব মেটিকুলাসলি ফলো করে। সুতরাং সেই সব এখানে সম্ভব নয় যে এইসব জায়গায় এগুলো রিল্যাক্স করা হয়, এই আইনগুলো মানা হয় না, সেখানের মাধ্যমে সম্ভব। সুতরাং প্রথম কথা হচ্ছে ব্যাংক এবং তার সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের একসাথে সমন্বিত কার্যক্রম নিতে হবে। আমি এখানে আরেকটা কথা একটু বলি, আমরা সবসময় বলি যে প্রমাণের কথা বলি, আমাদের দেশে প্রমাণ বেশি লাগে না। বাংলাদেশ থেকে কেউ বিদেশে কোনো সম্পদ কেনার ব্যাপারে বাংলাদেশে খুব সুস্পষ্ট বিধিনিষেধ আছে, এটা সম্ভব নয়। এটা সত্ত্বেও যখন আমাদের কাউন্টার পার্ট দেশগুলোতে, মালয়েশিয়াতে যখন একটা লোক সেকেন্ড হোম করে, তারা কখনোই জিজ্ঞেস করেনি এই অর্থের উৎস কি। কানাডাতে গিয়ে যখন বেগমপাড়া একটা বাড়ি কিনে, তারা কখনোই জিজ্ঞেস করেনি এই তোমার এই অর্থের উৎস কি, তোমার দেশ থেকে তো বৈধভাবে টাকা এনে সম্পত্তি কেনা সম্ভব নয়। তাহলে সেই সব দেশেরও কি দায় নেই? সেই সব দেশের দায় আছে। সুতরাং আমি এটাকে বলবো, অনেক উন্নত দেশে আমাদের টাকাগুলো পাচার হয় মূলত উন্নত দেশে। উন্নত দেশগুলো কিন্তু আমাদেরকে সব ধরনের সবক দেয়, মানবাধিকার, দুর্নীতি, গণতন্ত্র, সব ব্যাপারে তারা আমাদেরকে অনেক ব্যাপারে শিক্ষিত করার চেষ্টা করে। কিন্তু এই বিষয়ে তারা কিন্তু সবসময় একদম চোখ বন্ধ। তারা কিন্তু আমাদের মধ্যে দেশ থেকে তারা জেনে শুনেই যে সম্পদ কেনা সম্ভব নয়, তারা কিন্তু এই ব্যাপারে চোখ বন্ধ করে রাখে। সুতরাং এটাকে আমি ডাবল স্ট্যান্ডার্ড বলবো। এখানে সেই ক্ষেত্রে আমাদের সরকারের উচিত হবে সেই সব দেশের সাথে বসে বলা, ভাই আমাদের দেশ থেকে সম্ভব নয়, তোমাদের দেশে যদি কেউ এটা করে প্লিজ আমাদেরকে হেল্প করো, যে তাদেরকে তোমরা ডোন্ট অ্যালাউ দেম টু বাই এনি প্রপার্টি ইন ইউর কান্ট্রি। এটা যদি করে তাহলে আমার মনে হয় এখানে একটা, এবং আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা, তার যে আন্তর্জাতিক যে পরিচিতি এবং তার যে আন্তর্জাতিক ইমেজ আছে, এটা কিন্তু কাজে লেগে অনেক কিছু আমরা চাইলে করতে পারি। তিনি যদি কাউকে বলেন যে ওই দেশে আমাদের দেশের লোকজন কিভাবে প্রপার্টি কেনে, এগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় এটা একটা বড় ধরনের একটা ব্রেক থ্রু হতে পারে এই ব্যাপারে। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, মানুষ কেন টাকা পাচার করছে তার কারণগুলো চিহ্নিত করে সমাধান করা দরকার। এক্ষেত্রে দেশে বিনিয়োগের পরিবেশ এবং বিনিয়োগের সুরক্ষা থাকা দরকার কিংবা প্রয়োজন। এ ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? এই জায়গাটায় কিন্তু গবেষণায় অনেক ঘাটতি আছে, যে আসলে কেন করে এবং কারা কারা করে এবং কোন কোন জিনিসগুলো তাদেরকে উৎসাহিত করে টাকা পাচার করা। এই কাজটা কিন্তু আসলে খুব একটা আমি খুঁজে পাইনি, লিটারেচার পাইনি। তবে এটা হওয়া উচিত এবং এখন সময় এসছে এটা করার। যেটা মনে হয় যে বিনিয়োগের সুযোগ এবং অন্যান্য জায়গায় কিন্তু সিকিউর বেশি, কারণ মানুষ তো বুঝতে হবে যে কেন টাকা পাচার করছে এবং নিরাপত্তা চায়, কমফোর্ট চায়। যেমন আমেরিকা, সিঙ্গাপুর বা মালয়েশিয়া, তারা মনে করে যে ওখানে বসবাস করা বা থাকাটা নিরাপদ। এটা একটা বিষয় আছে। এটা মনোজগতের যদি পরিবর্তন না হয় তাহলেও কিন্তু এটা, যতই আমরা আইন করি না কেন, যতই চেষ্টা করি না কেন, আমরা সার্ভিলেন্স করি দেই না কেন, এটা কিন্তু আমরা ঠেকাতে পারবো না। সুতরাং দেশে এই পরিবেশ আনতে হবে, বিনিয়োগের পরিবেশ আনতে হবে এবং নিরাপত্তা এবং বিশ্ব রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিষয়গুলো নিয়ে আসতে। আপনি জানেন, দেখবেন যে যখনই কোনো সরকারের পরিবর্তন হয় বা এই নির্বাচন আছে, তখন কিন্তু রেটটা একটু বাড়ে এই অর্থ পাচারের। একই সঙ্গে যে কথাটা খুব দিয়ে এসছে যে 60% টাকা পাচার হয় ব্যাংকিং এর মাধ্যমে। তা এখন যেহেতু একেবারে ডিজিটাল যুগ, তা সুতরাং একটা যখন পণ্যকে আমদানি বা রপ্তানি করা হচ্ছে, তার কিন্তু প্রাইসটা যাচাই করার সুযোগ আছে। সুতরাং এই ব্যাংকগুলো যদি তাদের দায়িত্বটুকু পালন করতো, তাহলে আমার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। সুতরাং তাদেরকে আরো এফিশিয়েন্ট হতে হবে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং এর মাধ্যমে যেসব অর্থ পাচার হচ্ছে, এবং সেটাই কিন্তু আমাদের গণমাধ্যমে উঠে আসছে। এবং আমরা দেখছি যে এক্সপোর্ট ইম্পোর্ট, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস 60% অর্থ পাচার হচ্ছে, এবং বিশেষ বড় বড় প্রতিষ্ঠানের মাধ্যমে।
সুতরাং যেটা আপনি কিছুক্ষণ আগে একজনের নাম বলা হলো, যে তাদের কিন্তু আমি যেটা আমার পরামর্শ থাকবে যে একটা কেস বাই কেস, আমি একবারে সবাইকে ধরতে যাব না, আমি কেস বাই কেস শুরু করব। যে এক্স যদি কোনো দেশে নিয়ে যায়, তার হিসাব নিকাশ করে এখানকার যে হিসাব সেই অনুযায়ী ওখানে যারা কিভাবে নিয়ে গেল ওই সরকারের সঙ্গে যোগাযোগ করে এটার একটা আমরা সুফল পেতে পারি। জি, ধন্যবাদ আপনাকে জনাব ফয়েজ আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈশ্বিক ইমেজ রয়েছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি পাচারের টাকা ফেরত আনতে? কারণ আমরা দেখছি উনি যেখানেই কথা বলছেন সবাই উনাকে অনেক সহযোগিতা করছেন এবং দে আর হ্যাপি টু ডু দিস। তো সেক্ষেত্রে ডাক্তার ইউনূস যদি এই বৈশ্বিক ইমেজকে কাজে লাগিয়ে যেসব দেশে আমাদের টাকাগুলো বেশি পাচার হচ্ছে তাদের সাথে যদি একটি অ্যাগ্রিমেন্ট করতে পারেন কিংবা যদি একটি নেগোসিয়েশন করতে পারেন যে টাকাগুলো ফেরত আনার ব্যাপারে, সেটা কতটুকু আছে কাজে লাগতে পারে? আমি তো মনে করি যে এটা অনেকটা কাজে লাগানো সম্ভব, কারণ ব্যক্তিগত পরিচিতি বা পরিচয় যেটাই বলি আমরা, এটা কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে, বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে, কূটনীতির ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এবং সেইটি যদি সঠিকভাবে, ওনার যে একটা আবেদন আছে বিশেষ করে সবার কাছে, সেই জিনিসটা কিন্তু আমরা মনে করি যে ব্যবহার করা সম্ভব, এবং আমি নিশ্চিত যে উনি সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। তবে এখানে একটি কথা, অন্যান্য বিষয়ের মধ্যে একটি কথা আমার কাছে মনে হয়েছে যে হয়তো একটু ভুল ধারণা হচ্ছে, যে টাকা আর জিনিসপত্রের দাম, এই যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর কথা বলা হলো, সেখানে ব্যাংকের চেয়ে আমার মনে হয় আমাদের কাস্টমস ডিপার্টমেন্টের দায়িত্ব অনেক বেশি, এবং তারা সেই কাজটি করার চেষ্টা করেন। এবং আমি তো বাংলাদেশের বিভিন্ন মিশনে কাজ করেছি, সেখানে কিন্তু এই কাস্টমস থেকে নিয়মিত চিঠিপত্র যায়, এবং আমাদের তখন আমাদের যে দূতাবাসগুলো আছে তারা সেই খবরটা নিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এটা আমি খুব মনে করি যে খুব বেশি এফিশিয়েন্ট না, এটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায়। এবং সেটার জন্য আমার মনে হয় যে একটা জিনিস, যে আমাদের যে বিজনেস ইয়েগুলো আছে, চেম্বার্স বা ইত্যাদি, তারা বিদেশের অন্যান্য দেশের চেম্বারগুলোর সাথে যদি আরো দৃঢ় এবং ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে, তাহলে এক চেম্বার থেকে আরেক চেম্বারে এই যে জিনিসপত্রের দাম এগুলো বিচার করবার ব্যাপারে অনেক বেশি দ্রুত কাজ করতে পারবে। এবং সেটা আমি মনে করি যে আমরা এখনো করি না, সেটা আমরা করার চেষ্টা করতে পারি। আমরা তো জানি আমাদের বিশ্বের বিভিন্ন দেশে আমাদের হাই কমিশন রয়েছে, আমাদের এম্বাসি রয়েছে। তো এই এম্বাসিগুলোকে কিভাবে, আমরা দূতাবাসগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি টাকা ফেরত আনার ক্ষেত্রে? তাদেরকে দিয়েও তো আমরা অনেক তালিকা করতে পারি, বিশেষ করে যে সকল ডেস্টিনেশনে সবচেয়ে বেশি আমাদের টাকাটি পাচার হয়, আমরা সবাই সেটা জানি। সেই দূতাবাসগুলোর তো এফেক্টিভলি কিংবা অ্যাক্টিভ ভাবে কাজ করার সুযোগ রয়েছে। নিশ্চয়ই রয়েছে, এবং যখন আমরা এই উদ্যোগটাকে আরো এগিয়ে নিয়ে যাব তখন দূতাবাসগুলোকে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব পালন করবে দূতাবাস। কিন্তু দূতাবাসের দায়িত্ব কিন্তু এনফোর্সমেন্ট না, দূতাবাসের দায়িত্ব যোগাযোগগুলো করিয়ে দেওয়া, যোগাযোগ করিয়ে দেওয়া, যোগাযোগ করা। তো সেইগুলো করবে দূতাবাস, কিন্তু এনফোর্সমেন্টের ব্যাপারে ওই দেশের ল এনফোর্সমেন্ট, আমাদের ল এনফোর্সমেন্ট, এদের মধ্যে যোগাযোগ এবং এক ধরনের সহযোগিতার সম্পর্ক তৈরি করা খুব জরুরি হয়ে পড়বে। এবং সেইটা আমি মনে করি যে সেদিকে এখন থেকেই সেই দিকে লক্ষ্য করে কাজ করা প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় রিজার্ভ ঘাটতি সহ নানামুখী সংকটে পড়েছে দেশের অর্থনীতি। ফলে দেশের অর্থনীতির স্বাস্থ্য ঠিক রাখার জন্যই অর্থ পাচার ঠেকাতে সর্বোত্তম পদক্ষেপ নিতে হবে। আমদানি রপ্তানি বাণিজ্য প্রক্রিয়া অটোমেশন করে এবং আর্থিক খাতে সার্ভিলেন্স বাড়িয়ে অর্থ পাচারের সুযোগগুলো কঠোরভাবে বন্ধ করতে হবে। বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে কাজে লাগিয়ে অর্থ পাচারকারীদের একটি তালিকা তৈরি করতে হবে। যেসব দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে সেসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে অর্থ পাচার ঠেকাতে হবে। পাচার হওয়া অর্থ ফেরানোর ব্যবস্থা করতে হবে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বিগত সরকারের সদিচ্ছার অভাবে দেশে অর্থ পাচার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থ পাচারের প্রতিরোধে এবং টাকা ফেরত আনতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা মনে করি এই পদক্ষেপগুলোই ভর করে দেশের অর্থনীতি ও রিজার্ভ দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।